আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম বাহিরে বেলকনিতে চলে আসলাম ব্রাশ হাতে নিয়ে। দেখতেই পাচ্ছেন এখন ব্রাশটা করে নিচ্ছি। ব্রাশ করার পর আমি একটু ফ্রেশ হয়ে হাঁটতে যাব। এখানে আবার দেখছি বৃষ্টি পড়ছে। এখন আমার মুখ ধোয়া প্রায় হয়ে গিয়েছে, এজন্য ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে বাইরে চলে আসলাম। বেলকনিতে বসছিলাম কতক্ষণ, এখন ভাবছি যে একটু হাঁটতে চলে যাব। তো সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটলে কিন্তু আসলে শরীরটা ভালো লাগে। যাই হোক, এখন আমি রেডি হয়ে আছি, এখন একটু বের হচ্ছি হাঁটার জন্য। এই তো চলে যাচ্ছি রাস্তার দিকে। আমাদের বাসা থেকে রাস্তা একদম কাছে, এটা আমাদের মেন রোড। এখান থেকে ওই যে বাজারটা দেখা যাচ্ছে। এই তো এখন হাঁটতে চলে যাচ্ছি। আর গ্রামে এসে যদি সকাল সকাল একটু না হাঁটা যায় আসলে ভালো লাগে না। যদিও আমি সবসময় একটু লেট করেই উঠি, আমার সকাল ভোরে উঠা হয় না। যেহেতু আজকে সকালে ঘুম থেকে উঠে গিয়েছি তাই আর কি হাঁটতে বের হওয়া। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকে সকাল থেকে যেহেতু ব্লগটি আমি আপলোড করেছি, সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত কি কাজ করেছি সব থাকবে এই ভিডিওতে। তো এখন এখানে আমার হাঁটা শেষ, এখন আবার একদম চলে যাব সোজা ওইদিকে। তো এখন যাচ্ছি, আর আমাদের পুষ্করিণীটা দেখিয়ে দিচ্ছিলাম। আমাদের পুষ্করিণীটা বেশ ভালোই বড়, কিন্তু অনেক মাছ আছে, দেখতেই পাচ্ছিলেন। তো আপনাদেরকে আজকে দেখাবো যে পুষ্করিণীর কাছে কত মাছ থাকে। তো এখন হাঁটছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম নিজেকে। যারা আমার ভিডিওগুলোকে ভালোবাসেন এবং আমাকে পছন্দ করেন, প্লিজ সবাই একটা করে আমাকে ফলো দিয়ে যাবেন এবং কমেন্ট করে যাবেন। আর যারা আমাকে ভালোবেসে থাকেন একটা স্টার গিফট করার চেষ্টা করবেন। সবাই একটা স্টার গিফট করলে আর কি অনেক খুশি হতাম। সবাই শুধু ভিডিও দেখে যান, একটা স্টার গিফট করেন। আর বড় বড় ব্লগার ভাইয়েরা শুধু বড় বড় ব্লগার আপুদেরকে এই স্টার গিফট করে, কিন্তু আমাদের মতো ছোট যারা আছি তাদেরকে কেন সাপোর্ট করছেন না আপনারা? আমরা কি বড় হব না? ইনশাল্লাহ আমরাও বড় হব একদিন। তো এখানে যাচ্ছিলাম, আমার কাকার গরুটা দেখছিলাম ঘাস খাচ্ছিল। একদম হাঁটতে হাঁটতে আমি একদম হাঁপিয়ে গিয়েছিলাম। আর চিকন মোটার জন্য কিছুই না, সবসময় ডায়েট করতেও ভালো লাগে না। আমি সবসময় একটু শুকিয়ে থাকার চেষ্টাটাই সবসময় করি। আবার খাবার একটু কন্ট্রোল করেই খাই। এই থাকুন, আমাদের জমির কাছে চলে আসলাম। আসার পরে এখানে একটু দাঁড়িয়ে দেখলাম কি অবস্থা গাছে। তারপর দেখলাম যে ভালোই লাগছিল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে আমাদের একটা পুষ্করিণী আছে, এই গাছের ফাঁকা দিয়ে হয়তো দেখছিলেন। এখানে কোনো মাছ ছাড়া হয়নি, এখানে মাছ ছাড়লে চলে যায়। তো এখানে পানিগুলো কি সুন্দর পরিষ্কার। এখন আবার হাঁটতে হাঁটতে বাসার দিকে চলে আসছিলাম, যেহেতু অনেকখানি হাঁটছিলাম এই জন্য। এই তো বাসায় চলে আসছিলাম। তো এসে দেখলাম যে আপা এখানে চা বসিয়ে দিয়েছিল লাকড়ির চুলায়, যেহেতু কালকে হঠাৎ করে রাতে গ্যাসটা চলে গিয়েছিল। আর এখন আবার দুপুরে রান্নাবান্নার আয়োজন চলছিল, তাই এখানে লাউগুলো ছিলে নিচ্ছিল। আর আমি বসে বসে দেখছিলাম, আর আম্মু লাউয়ের ভিতরে বিচিগুলো পরিষ্কার করে আপাকে দিচ্ছিল। আর আপা প্রচুর পরিমাণে পান খায়, দেখতেই পাচ্ছেন গালের ভিতরে তার পান দিয়ে সে বসে বসে এখানে লাউ কাটছিল। আর প্লিজ যারা এখনও আমার পেজটিকে ফলো করেন অবশ্যই ফলো করবেন। আজকের দুপুর পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটির সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাকে একটু সাপোর্ট করে যাবেন এবং কমেন্টস করে জানাবেন যে আজকের ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছিল। আমি সবসময় চেষ্টা করি সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার জন্য, যেহেতু এখন গ্রামে আছি আব্বুর বাসায়। তো সেহেতু আর কি চেষ্টা করছি যে এখানকার মানুষ সকালে উঠে কি করে এবং কিভাবে তাদের বাহিরে রান্না হচ্ছে লাকড়ির চুলায়, এগুলি দেখানোর চেষ্টা করি, এই আর কি। তাই তো এখানে আমি আপাকে লাউটা কেটে একটু দেখিয়ে দিচ্ছিলাম কীভাবে সে লাউটা কাটবে, তারপর নিজেই পারতেছিল। মানুষের ভুলভাল কাজ হলে একটু দেখিয়ে দিলে আসলে ভালো হয়। তো লাউ কাটা শেষে এখানে আবার পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ ফালে রসুন কুচি করে নিচ্ছিল। যেহেতু পেঁয়াজ বাটা রসুন বাটা কড়াই আছে আর ভাজির জন্য লাগে জন্য। তো এখন দেখলাম আপা এখানে পান খায়, আবার পান আলা আসছে মতো পান আনার জন্য চলে গিয়েছিল। তো ফাইনালি এখানে এসে দেখি আপার ছেলেকে একদম বেঁধে রেখেছিল, যেহেতু বাইরে চলে যায়, পুষ্করিণী ঘাটে চলে যায়, এই জন্য ও কান্না করতেছিল, আবার হাসতেছিল ক্যামেরা দেখে। যাই হোক, এখানে আবার চুলাতে ডাল বসিয়ে দিয়েছিল দুপুরের জন্য। তা আমি আবার এখানে পুষ্করিণী ঘাটটা চলে আসছিলাম। বলেছিলাম না অনেক মাছ আসছে, দেখাবো আপনাদের সাথে। হয়তো বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু এখানে দেখেন প্রচুর পরিমাণ মাছ একদম ঘাটলার কিনারে এসে থাকে। তো এই জন্য আমার আর কি দেখতে ভালো লাগে। আমি সবসময় এখানে এসে একটু দাঁড়াই সকাল সকাল। তো আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই আপনারা সবাই ভুলবেন না। তো এখানে দেখছেন ওই যে মাছ দেখা যাচ্ছে। তো যাই হোক, তারপর আবার চলে যাব বাসার দিকে, গিয়ে দেখবো যে আপা এখানে কী কাজ করছিল। তো এখানে এসে দেখলাম যে সে লাকড়ি ফালিয়ে নিচ্ছিল, যেহেতু লাকড়ি আবার চুলায় দিবে এই জন্য। তারপর আমি একটু বাইরে আবার বের হলাম। এসে আমার এক কাকা বলছে আমাকে একটু উঠা, তারপর কাকাকে উঠিয়ে নিলাম। তারপর আবার বাসায় ভিতরে চলে আসলাম। আসার পর দেখছি যে এখানে দুপুরে রান্নাবান্নার জন্য ইলিশ মাছ কেটে নিচ্ছিল। আর ইলিশ মাছগুলো আগে থেকেই ফ্রিজে ছিল, এখন দুইটা নামিয়ে
নিয়েছে রান্না করার জন্য। দেশে আসার পর থেকে অনেক ইলিশ মাছ খেয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু ঢাকায় সবসময় খাওয়া যায় না। ঢাকায় প্রচুর দাম থাকে মাছের, আপনারা হয়তো যারা থাকেন তারা হয়তো বুঝতে পারছেন। তো এখানে আবার মাছ কাটাটা প্রায় শেষের দিকে হয়ে আসছে। তা আমি দুপুরে রান্নাবান্নাগুলো করব, তো কীভাবে রান্না করব, মাছ দিয়ে কী করব সব কিছু আজকের ব্লগে থাকবে। তো ফাইনালি এখানে আমাদের রাস্তা দিয়ে একজন মাছওয়ালা ভাই তো মাছ নিয়ে যাচ্ছিল, তো আমি ওনাকে ডেকে আনলাম, জিজ্ঞেস করছিলাম মাছের দাম কত। উনি বলছিল 4000 টাকা। তো এখানে মাছগুলো বেশ একটা বড় না, ছোটো সাইজেরই মাছ, কিন্তু 4000 টাকা বেশি চাচ্ছিল। তারপর আমি আবার আমাদের গেটের সামনে নিয়ে আসলাম। এখন থেকে আম্মু আবার এখানে শাক করছিল, তাই আবার শাক করতে বসে গেলাম। কিন্তু এখানে আমাদের মাছগুলো মূলামূলি চলছে, যেহেতু মাছগুলো রাখবো সেজন্য আর কি। তো এখানে আমি আম্মুর কাজে একটু হেল্প করছিলাম। আমি যদিও শাকটা কত ভালো করে কাটতে পারি না, মানে বাছতে পারি না, এই জন্য আর কি। তো আমি আর কি একটু ধরলাম। তো যাই হোক, এখন আবার দেখবো যে ওইখানে মাছের কী অবস্থা। তো আপনারা সাথে থাকেন, দেখেন যে মাছটা আজকে কিনতে পারি কি না। আর জানি না মাছগুলো কিনলে ঠকবো বা জিতবো কি না। এখানে 19 পিস মাছ আছে, কিন্তু মাছগুলো বেশি বড় না, হয়তো ক্যামেরার কারণে বড় দেখা যাচ্ছে। তো আব্বু এখানে আছে, আব্বু এখান থেকে মাছগুলো মুলিয়ে নিচ্ছিল। তা আমি আবার রান্না করে চলে আসছিলাম। তো আপনাদেরকে যদি কেনা হয় তাহলে অবশ্যই দেখাবো। তো ফাইনালি আসলে আমরা মাছগুলো কিনে ফেলেছিলাম। তো এখানে শাক কুটার সাথে সাথে আবার মাছটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো একদম একটা ডালা নিয়ে বসে গিয়েছিলাম রান্নাঘরেই। তো এখন আমি মাছগুলোকে একটু ঢেলে আপনাদের সাথে দেখাবো যে কয়টা মাছ এখানে কিনলাম বা কেমন হয়েছে। অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন তো যে মাছগুলো কি ঠকেছি নাকি জিতেছি। তো মাছগুলো মূলামূলিটা লাস্টে কিন্তু আমিই করেছিলাম। আমি বলেছিলাম যে এখানে 4000 টাকা না, যদি আপনি 2000 টাকা হয় তাহলে আমাকে দিয়ে যান। কিন্তু আমার আব্বু বলল দরকার ছিল 1800 টাকা বলা, তারপর হয়তো একটু কম বেশ করতে পারতি। যাই হোক, এখানে বাগে যা আছে তাই তো হবে, এই জন্য আর কি। তো দেখতেই পাচ্ছেন কিছু মাছ একদম ছোটো, আর কিছু মাছ মাঝখান থেকে 2 পিস বা 3 পিস করে খোলা যাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কিনতে পারছি, এটাই অনেক শুকুর। এখন যেহেতু অভিযান শেষ, মাছ হয়তো পড়বে নদীতে। তো এখন আবার এই যে আমি রান্নার কাছে চলে আসলাম। আসার পর দেখলাম আবার এখানে পরিমাণ মতো রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিল, কিন্তু আমার মনে হচ্ছিল এখানে একটু কম হয়ে গিয়েছিল। তারপর আমি আর একটু বাড়িয়ে দিয়ে দিচ্ছিলাম, আর চুলার জালটাকে একটু ধরিয়ে নিচ্ছিলাম। তো লাকড়ি চুলা জাল একবার নিভে যায় আর একবার ধরে। যাই হোক, এখন আবার উঠে গেছে জালটা। তো এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব, সাথে হলুদ আর মরিচ গুঁড়ো অ্যাড করে দিব, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব, মরিচ ফালি দিয়ে দিব। তো রান্নাবান্নার আসলে কী লাগে সবাই তো সব কিছু জানেন, যেহেতু আমি ব্লগ ভিডিও বানাই এই জন্য আর কি সবসময় দেখানো যে আমার দৈনন্দিন কাজগুলো কী থাকে। যাই হোক, ঢাকা গেলে হয়তো অন্য রকমের আবার ব্লগ ভিডিও আপনারা পাবেন। তো ওই পর্যন্ত সবাই একটু ধৈর্য ধরে থাকবেন আর কি। তো এখন আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছিলাম। লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ইলিশ মাছগুলো কষিয়ে নিব। তো যেহেতু এখন ওই মাছগুলো কিনেছি, ভাবছি সেখান থেকেও 2 পিস নিয়ে নিই ভাজার জন্য। তো আবার এখানে কুটে নিচ্ছে আবারও ইলিশ মাছ ভাজার জন্য। তো এখানে আবার আমার মশলাটাও প্রায় শেষের দিকে হয়ে আসছে কষানো। তো আমি আর একটু ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি মাছগুলো দিয়ে দিব। এই তো মশলা কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা মাছগুলো দিয়ে দিয়েছিলাম। এগুলো কিন্তু প্রথমে যে 2 পিস কাটা হয়েছিল ওই 2 পিস আর কি। তো রান্না করছি, কীভাবে কী করছি আজকে সব কিছু ব্লগে থাকবে। যদি ভালো লাগে ভিডিওটা ধৈর্য সহকারে সবাই দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের আত্মীয় স্বজনের মাঝে একটু আমার ব্লগ ভিডিওগুলি শেয়ার করে দিবেন। শেয়ার করে আমাকে একটু কমেন্টস করে জানাবেন কারা কারা শেয়ার করেছেন। আর যারা আমাকে এখন একটা স্টার গিফট করেন না, প্লিজ একটা স্টার গিফট করে দিন। বড় বড় ব্লগারদেরকে একটু সাপোর্ট করছেন, সাথে ছোটোদেরকে একটু সাপোর্ট করেন। ছোটোদেরকে যদি আপনারা সাপোর্ট না করেন, কিন্তু ছোটোরাও কিন্তু হয়তো আপনাদেরকে করবে না। একদিন আমরাও ইনশাল্লাহ বড় হব। এই তো এখন আমি মাছগুলোকে কষিয়ে নিচ্ছিলাম আর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছিলাম। তো এখন ভালো করে মাছগুলো কষিয়ে নেওয়ার পর আমি মাছগুলো উঠিয়ে নিব। তারপর আর কি লাউটা আমি এখানে দিয়ে দিব। তো এখন পরিমাণ মতো একটু মরিচ ফালি দিয়ে দিচ্ছিলাম, যেহেতু লাউ তরকারি রান্না করব। হালকা একটু ঝাল, আবার একটু মিষ্টি ভাব না থাকলে আবার ভালো লাগে না। তো এখন আমি এখানে মাছগুলো উঠিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে। তো দেখতে থাকেন কীভাবে মাছগুলো উঠাচ্ছি এবং কী কী করছিলাম আজকে। যাদের ভালো লাগে তারা অবশ্যই দেখবেন আশা করি। আপনাদের ভালোবাসা পেয়ে পর্যন্ত আসছি এবং সামনের দিকে অনেক দূর যাব ইনশাল্লাহ। আপনারা সবাই সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন, তাহলে সব কিছু সম্ভব হবে। অনেক কষ্ট করছি এই দিনটা, 24 ঘন্টায় কিন্তু ভিডিও ব্লগের মধ্যে থাকছি এবং অ্যাক্টিভ থাকছি আপনাদের সাথে। তো সবাই একটু দোয়া করবেন যাতে অনেক দূর যেতে পারি। তো যাই হোক, এখানে মাছগুলো উঠিয়ে নেওয়ার পর মশলার সাথে আমি এখন লাউগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। তো যারা আমাকে ভালোবাসা দিয়েছেন এবং যারা সবসময় আমাকে কমেন্টস করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবসময় এভাবে সাপোর্ট করার জন্য এবং আমার ব্লগ ভিডিওগুলো দেখার জন্য। আসলে কাছের মানুষরা কখনোই ভিডিওগুলি ওরকমভাবে দেখে না, দূরের মানুষরাই বেশি দেখে এবং আত্মীয় স্বজনের মানুষরাও মনে করে কি দেখবো, ওকে তো চিনি বা এই টাইপের কিছু।
যাই হোক, তাদের মতো এক দুজন আমার যদি ব্লগগুলো না দেখে তাও আমার কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। যদি আমার পেজটা একদিন বড় হয়, হাজার হাজার মানুষ আমাকে চিনবে, হাজার হাজার মানুষ আমার ভিডিও ব্লগগুলি দেখবে ইনশাল্লাহ, আমি ভরসা করি এবং আশা করি। যাই হোক, আমি এখন নিজের শখের বিষয়ে ভিডিওগুলো বানানো এবং সেখান থেকে কোনো একটা কিছু করার ইচ্ছে আমার এখন আপাতত মানে আগ্রহ বাড়ছে আর কি। একটা সময় ছিল না, তো এখন আবার কাজ করা শুরু করছি। যাই হোক, ওই দেখছেন কতগুলো মুরগি এসে গিয়েছে, কিন্তু মুরগিগুলো আমাদের না। তো এখানে আবার এখানে এই শাকগুলো ধুবে এই জন্য বড় একটা ঝাঁকি নিয়ে নিয়েছিল, আর আমাকে বলছিল নিব কি না। আমি বলছি যে হ্যাঁ নেন। তারপর এখানে আমার লাউগুলো কষানো হয়ে গিয়েছে। কথাবার্তায় ভুল হলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, না লং টাইম কথা বলা লাগে, সবার একটু ভুল ত্রুটি হয়ে থাকে। যাই হোক, সবসময় চেষ্টা করি পরিপাটি করে কথা বলার জন্য আপনাদের মাঝে। তো এখন মাছগুলো আমি দিয়েছিলাম। এখন পরিমাণ মতো ঝোলের জন্য আমি পানি দিয়ে দিব। তো দেখতে থাকেন আমার ব্লগ ভিডিওগুলি। আর যারা এখন আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথে থাকেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমার সাথে যদি না থাকেন তাহলে নোটিফিকেশনগুলো পাবেন কিভাবে বলেন তো। এই তো এখন জলের জন্য পানি দেওয়ার পরে পানিটা ফুটে গিয়েছে। তারপর আমার মেয়ে ঘুম থেকে উঠে এসে বলল হাতে জানি কি উঠেছে ওর। আমি এখন দেখছিলাম বসে বসে, আর সাথে পরোটা ভাজি খেয়ে নিয়েছিলাম, যেহেতু রান্না করতে এসে কিন্তু একদম খিদা লেগে গিয়েছিল। আব্বু পরোটা ভাজি এনে রেখেছিল বাজার থেকে, তাই এখন খেয়ে নিচ্ছি। তো আমার খাওয়া দাওয়া নিয়ে সবাই একটু হাসাহাসি করবেন না। খাইতে গেলে আসলে সবাই একটু এরকম করেই খায়, কারো খাওয়া একটু সুন্দর, কারো খাওয়া একটু সুন্দর না, এইটাই তো হতে পারে। কেউ একটু বড় করে হা করে, কেউ একটু ছোট করে হা করে। যাই হোক, আমি এখন নর্মালি যেভাবে খাই সবসময় ওইভাবেই খাচ্ছিলাম। যেহেতু ব্লগ ভিডিও বানাই, সব কিছু মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কোথাও যাওয়ার সময় কীভাবে যাই, কোন জায়গায় গেলে কীভাবে যাচ্ছি, বাসায় কীভাবে থাকছি এবং কীভাবে আমি ব্লগ ভিডিওগুলি বানাচ্ছি, এই আর কি আপনাদের সাথে শেয়ার করাই। তো আমার প্রায় খাওয়া শেষের দিকে হয়ে আসছে। একটা পরোটা খেতে আমার কতক্ষণ সময় লেগে গেছে দেখতেই পাচ্ছেন। তারপরও তো আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, কিন্তু এখন বুঝেন যে আমি যখন ভিডিও ফাস্ট না করতাম তাহলে কতক্ষণ আমার সময় লাগতো। ফাইনালি আমি খাওয়াটা শেষ করতে পারলাম। তো এই পর্যায়ে আমার লাউটা প্রায় শেষের দিকে রান্না হয়ে আসছে। এখন আমি এখানে আর একটু মরিচ ফালি দিয়ে দিব, আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছিলাম, যেহেতু লবণটা কম হয়ে গিয়েছে। এই তো রান্নার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে বলবেন। তো লাউ তরকারিটা আমি এখন নামিয়ে নিচ্ছিলাম। লাউ রান্নাটা আমার হয়ে গিয়েছে। তো এখন আবারও চুলায় কড়াইটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিব আর একটা তরকারি রান্না করার জন্য বা শাক রান্না করব। তো এখন রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে একটু নেড়েচেড়ে ভেজে নিব। এই পর্যায়ে আমি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আবার অ্যাড করে দিব। তো সব সময় তো সব কিছু বলা লাগে না। আপনারা আমার রান্নার ব্লগগুলি যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কোন সময় কী কী দিয়েছি। তো এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো তারপর আর কি আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এখানে অ্যাড করব। তো এই তো এখন অ্যাড করে দিয়েছিলাম। তো এখন ভালো করে একটু কষিয়ে নিব। তো সবাই চেষ্টা করবেন আমার ব্লগ ভিডিওগুলি দেখার। আমিও চেষ্টা করব আপনাদের পরিবারে গিয়ে ব্লগ ভিডিও দেখার। যারা আমাকে একটু ভালোবাসা দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসবো, সবসময় দিব। যদি আপনারা আমাকে ভালোবাসেন আমিও চেষ্টা করবো অলওয়েজ আপনাদেরকে ভালোবাসার জন্য। আর এখানে মশলাটা কষাচ্ছিলাম, আর আরেক পাশে এখানে আপা এখানে কাপড় চোপড় ভিজিয়ে নিবে এই জন্য গরম পানি করে নিয়েছিল। আর যেহেতু বাসা সবার একটু অ্যালার্জির প্রবলেম আছে, এই জন্য আর কি গরম পানি চ্যাবলন দিয়ে কাপড় চোপড়গুলি ধোয়া হচ্ছে। আর এরপর যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, ধুয়ে রাখা চাল কুমড়ো শাক এটা তাই দিয়ে দিলাম রান্না করার জন্য। তো এখানে শাকগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব, তাই আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা দিলে একটু শাকগুলো মিলে যায় আর কি। তো এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি মশলার সাথে, যেহেতু মশলাগুলো শাকের ভিতরে যায়। তো কার কার শাক পছন্দ অবশ্যই আমাকে কমেন্টস করতে ভুলবেন না। আমি তো শাক পছন্দ করি, কিন্তু কিছু কিছু শাক আছে আমি খেতে পছন্দ করি না। আর শাক বাছা আমার সবচেয়ে বেশি কষ্টের কাজ। আমি শাক বাছতে গেলেও পারি না, আর এই জন্য শাক মাঝে মধ্যে কিনতে আমার মন চায় না। আমি বেশিরভাগই সবজি কিনে থাকি। তো আজকে আর কি আপনাদেরকে বলে দিলাম এই ঘটনাটা। তো এখন শাকগুলো আমার কষানো হয়ে গিয়েছিল। এরপর যে আমি ভেজে রাখা রুই মাছটা দিয়ে দিব। তো মাছ ভাজাটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম না, এটা গ্যাসের চুলায় ভাজা হয়েছিল। তো একটু আগেই গ্যাস নিয়ে আসছিল বাসায়। তো এখন ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই কেমন হয়েছে আমাকে বলবেন। আজকে রান্নাবান্নার ব্লগগুলি, আমার হাঁটার ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে কিনা অবশ্যই আমাকে কমেন্টস করতে জানাতে ভুলবেন না। আপনারা সবাই আমাকে ভালোবাসেন এবং আমিও আপনাদেরকে ভালোবাসি বলি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। এই আর কি শখের বিষয়। আসলে মানুষের মূলত সব কিছু করা যদি ভাগ্য লাগে ইনশাল্লাহ হয়তো একটু বড় হতে পারবো, এই আর কি। তো এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো এখন পানিটাও ফুটে গিয়েছে। এখন আর কি অপেক্ষা কখন আমার রান্নাটা শেষ হবে। এই পর্যায়ে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম।
মাশাআল্লাহ দেখতে খুব সুন্দরই হয়েছে। আমার হাতে রান্না আবার মজা হয়ে থাকে, সবাই বলে। জানি না আমার কাছে কেমন লাগে, আমি নিজেই বলতে পারি না। মাঝে মধ্যে ভালো লাগে, মাঝে মধ্যে ভালো লাগে না। তো এখানে আমার মেয়ে ঘুম থেকে উঠে যাওয়ার পরে আমার আব্বু একটা বিস্কিটের প্যাকেট ধরিয়ে দিল ওকে। তো এখন ও বসে বসে এখানে বস্তার উপরেই বসে পড়েছে, খাচ্ছিল আর ওই ছেলেটাকেও দিচ্ছিল। তো আজকে আমাদের রান্না ছিল শাক রান্না, রুই মাছ দিয়ে, সাথে ইলিশ মাছ দিয়ে লাউ, সাথে ছিল ডাল। আর হচ্ছে আমি এখানে একটু ঝোলটা নিয়ে নেওয়ার জন্য গ্যাসে দিয়ে দিলাম, আর এখানে আম্মু ইলিশ মাছ ভাজছিল কিন্তু হলুদ দিতে